আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো একটা বিশেষ টপিকের উপরে, সেটা হচ্ছে নিউজিল্যান্ডে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান বা আসার জন্য বিভিন্ন এজেন্সির কাছে দৌড়াচ্ছেন অথবা প্রলুব্ধ হচ্ছেন তাদের জন্য। এই টপিকটা অনেক সেন্সিটিভ। এটাতে আমি আসলে এই ব্যাপারটা তে কথা বলতে চাই নাই, কজ অনেক অনেক নেগেটিভ ইস্যুজ আছে। তারপরও রিসেন্টলি কয়েকজন ইনবক্সে জানাইছে আমাদেরকে যে ভাই আমি এইভাবে এই এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছি। ওনারা আমার কাছ থেকে 10 লাখ টাকা অ্যাডভান্স নিছে, তারপরে আরও 8 লাখ টাকা নিবে। আরেকজন বলছে 5 লাখ টাকা অ্যাডভান্স নিছে, 20 লাখ টাকা টোটাল দিতে হবে। তো ওরা বিভিন্ন দেখাচ্ছে কাজের পারমিশন এজেন্সি যেগুলো তাদেরকে ইস্যুজ করছে যে এই যে আপনার পারমিশন কি বলে এটাকে ওয়ার্ক পারমিট চলে আসছে, আপনি বাকি টাকা আমাদেরকে দেন, দিয়ে খুব শীঘ্রই আপনি নিউজিল্যান্ডে চলে যাবেন। তো এখন সবাই তো আর বোকা না, কেউ কেউ চালাক আছে, কিন্তু চালাক কখন হয়? ধরা খাওয়ার পরে। টাকা 5 লাখ 7 লাখ 10 লাখ দিয়ে দিছে অলরেডি। এখন একটা এজেন্সি তাদেরকে একটা ফেক ডকুমেন্টস ধরাই দিছে, তখন সেটা নিয়ে কিন্তু তারা এই যে নিউজিল্যান্ডে যারা আমরা বসবাস করি বা যারা এই সমস্ত টপিকগুলোর উপরে কথা বলি, অথবা ওই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আমাদের নিউজিল্যান্ড প্রবাসী আমরা যারা আছি তাদের, সো এইখানে এসে তখন ওই ডকুমেন্টসটা আপলোড করে অথবা আমাদেরকে ইনবক্স করে যে ভাইয়া একটু দেখে দেন। তখন যখন আমরা আসলে ওই ব্যাপারটা নিয়ে কথাও বলতে চাই না বা না, যেহেতু বুঝি যে উনি অলরেডি প্রতারিত, কিন্তু উনি অনেক রিকোয়েস্ট করার পরে তখন হয়তো বা আমরা এটা দেখি বা যারাই দেখেন তখন বুঝতে পারি যে বা ওনাদেরকে বুঝে বলি যে আপনি প্রতারিত হয়েছেন। কিন্তু প্রথমে যদি কাউকে বলি সে কিন্তু বিশ্বাস করে না, সে মনে করে যে আমরা ভুল তথ্য দিচ্ছি বা আমরা চাচ্ছি না ওই ব্যক্তিটা আসুক। সো এই ব্যাপারগুলোতে কথা বলবো। আমি কারো এগেনস্টে কথা বলতেছি না, আমার কথা বলার রাইটসও নাই কারো এগেনস্টে। ব্যবসা করবে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন যারা আছেন রিক্রুটিং এজেন্সি মেইনলি, এগুলাকে কিন্তু আমরা সবাই খারাপ না। যারা 2-4 জন খারাপ আছে তারা আসলে পুরো সেক্টরটা নষ্ট করে, এবং তাদের জন্যই কিন্তু এখন দেখেন আমাদের বাংলাদেশি পাসপোর্টের এমন অবস্থা যে কয়েকদিন আগে যে আমাদের অনেক ফেমাস একজন ব্যক্তি নাদির সাহেব, উনি আপলোড করছেন একটা ভিডিও যে ওনাকে যে অলমোস্ট সারা পৃথিবী ঘুরে ফেলছে তাকে এখন রিফিউজ করে। তারপরও রিফিউজ কে করে? নর্মাল কান্ট্রিগুলা, ট্রাস্ট ইস্যুজের জন্য। হ্যাঁ, সো এই প্রবলেমগুলো তো আমরা ফেস করি ওই অল্প কিছু টাউট বাটপারের জন্য, যারা এজেন্সি নামের প্রতারণা করেন আর কি, আমরা যাদেরকে আদম ব্যবসায়ী বলি। হ্যাঁ, সো আমি ওইভাবে বলতে চাই নাই, তাও বললাম আর কি। সো এই ব্যাপারটা নিয়ে আমি ফাইনাল কনক্লুশন বা একটা আপনাকে সাজেশন দেওয়ার আগে আমি একটা ভিডিও দেখাতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি যে কয়েকজন ভাই ব্রাদার আছেন এইখানে লয়ার হিসেবে। হ্যাঁ, এর মধ্যে একজন আমাদের মাসুদ ভাই, উনি হচ্ছেন এখানে বিখ্যাত একজন আইনজীবী। তো ওনার ভিডিও একটা আছে, ওনার ফেসবুকেই আছে এবং ওনার পেজে আছে। তো ওইটা আমি এখানে কপি করে দিয়ে দিব। এটা ওনার সাথে আমার কথা হয়েছে, আমি বলছি যে আপনার ভিডিওটা এখানে ইউজ করব যেন আমাদের বাংলাদেশি ভাই বোনরা প্রতারিত না হয়। তো উনি পারমিশন দিছে, সো আমি ওই অংশটা আপনাকে এখানে দেখাবো। তারপরে আমি আপনাকে একটা সামারি আকারে বলবো যে এইখানে আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, প্রতারিত না হওয়ার জন্য আপনাকে কি করতে হবে,
ওই বুদ্ধিগুলা, বিশেষ করে ওই কি বলে ওই টেকনিকগুলো আপনাকে আমি শেখাই দেব। তাই আশা করি আপনি ভিডিও পুরা অংশটা দেখবেন। আর আমি কখনোই আপনাকে অনুরোধ করব না, আমি অন্য ভিডিওতে অনুরোধ করি না যে আমার ভিডিও আপনি লাইক করবেন, শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন। এটা এন্টায়ারলি আপ টু ইউ, যদি আপনার মনে হয় করবেন। কিন্তু আমি আজকে বিশেষ অনুরোধ করতেছি, আমার এই ভিডিওটা এবং আমি আরও একটা ভিডিও দিব কালকেই হয়তোবা, সেটা হচ্ছে স্কুলিং ভিসা নিয়ে। ওই ভিডিওটা, এই দুইটা ভিডিও আপনি শেয়ার করবেন। কেন শেয়ার করবেন এটা আমি অনুরোধ করতেছি। কেন অনুরোধ করতেছি? শেয়ার করবেন এটা কাইন্ড অফ সওয়াবের উসিলায়, যেন আপনার দেশি কোনো ভাই অথবা বোন অথবা অন্য কেউ, মেইন কথা হচ্ছে আমাদের দেশি কোনো মানুষ যেন প্রতারিত না হয়। কেউ যেন আমাদের দেশি মানুষকে প্রতারণা করে নিঃস্ব করতে না পারে। অনেক মানুষ আছে জমি বিক্রি করে টাকা দিচ্ছে, এই সমস্ত ওই প্রতারকদেরকে জমি বিক্রি করে টাকা দিচ্ছে, বাবার শেষ সম্বল শেষ করে টাকা দিচ্ছে, অথবা বাবা রিটায়ার্ড পারসন, তার যে জমানো টাকাটা ছিল সারা জীবনের সেই টাকাটা দিচ্ছে। সো এই মানুষগুলো কিন্তু নিতান্তই গরিব, হ্যাঁ। সো ওদেরকে একদম নিঃশেষ করে দিচ্ছে এই প্রতারক গ্রুপগুলা। সো এই জন্য আপনি কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করবেন, এইটা এবং স্কুলিং ভিসায়। যারা বাংলাদেশে স্কুলিং ভিসায় এখন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি, একদম খুব আহামরি ধনী ফ্যামিলিও না, মধ্যবিত্ত ফ্যামিলিও এই আরেক ধরনের প্রতারক চক্রের খপ্পরে পড়ে চলে আসতেছেন। সো এই দুইটা ভিডিও আপনাদেরকে আমি অনুরোধ করতেছি, আজকের এই ভিডিওটা এবং ওইটা, এই দুইটা ভিডিও আপনারা শেয়ার করবেন যেন মানুষজন জানে প্রকৃত সত্যটা কি। হ্যাঁ, এইটা করবেন হচ্ছে আপনার সওয়াবের উসিলায়, কোনো ইয়া নাই, ধান্দাবাজি নাই এইখানে। আপনারও কোনো লাভ নাই, আমারও লাভ নাই, কিন্তু আমাদের লাভ আছে একটা, সেটা হচ্ছে বাংলাদেশি ভাই বোনরা অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আমরা প্রথমে আমাদের মাসুদ ভাইয়ের, আমাদের সেই বিশিষ্ট আইনজীবী সাহেবের বক্তব্যটা শুনে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কমেন্ট বক্সে যে দুইটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে একজন ভাই এগুলো পাঠিয়ে তিনি জানতে চেয়েছেন যে ঢাকায় অবস্থিত কিছু এজেন্সি প্রচার করে বেড়াচ্ছে ফেসবুকের মাধ্যমে যে তারা ঢাকায় বসে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা করে দিতে সক্ষম। ভাইটি জানতে চেয়েছেন যে আসলে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ল অনুযায়ী এগুলো আসলে কতটুকু রিলায়েবল, এবং এই ধরনের সার্ভিসগুলোর মাধ্যমে কেউ যদি নিউজিল্যান্ডে আসে ওয়ার্ক ভিসা নিয়ে, ওই ব্যক্তি কোনো বিপদে পড়বেন কিনা বা এগুলা রিস্ক ফ্রি কিনা। তো উত্তর দেওয়ার আগে আমি সংক্ষিপ্ত একটা শর্ট ডিসক্লেমার দিতে চাই। সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির নিয়ত নিয়ে আসলে আমরা এখানে কমেন্ট করবো না, এই জন্য যে মানুষের অন্তরে একমাত্র আল্লাহর অ্যাক্সেস, আমাদের কোনো ব্যক্তির অ্যাক্সেস নাই। এই জন্য তার নিয়ত কি ভালো না খারাপ সেটা আমরা জানি না, সো আমরা সেদিকে যাবো না। আমরা যেটা করব সেটা হচ্ছে যে সার্ভিস অনুযায়ী যে সার্ভিসটা ওনারা সেল করতেছেন, এগুলো আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু রিস্কপূর্ণ নিউজিল্যান্ডে আসার পরে যে ব্যক্তি সার্ভিস নিয়ে আসবেন তার। তো আমি দুটি লিগ্যাল পয়েন্ট আপনার সাথে শেয়ার করব, যেগুলো ইমিগ্রেশন ল এবং এমপ্লয়মেন্ট ল অনুযায়ী। এগুলো যখন ইনফরমেশনটা আপনি পাবেন, আপনি নিজেই তখন ডিসিশন নিতে পারবেন যে এই ধরনের সার্ভিসগুলো কি রিলায়েবল নাকি রিলায়েবল না, অথবা এদেরকে কি ট্রাস্ট করবেন নাকি করবেন না। তো প্রথমত পয়েন্ট নাম্বার 1 হচ্ছে যে যখন নিউজিল্যান্ডে কেউ লিগালি কোনো জবের জন্য ট্রাই করে, লিগাল প্রক্রিয়াটা হচ্ছে যে আপনি একটা ভ্যাকেন্সি দেখলেন, আপনি দেখলেন যে কোম্পানি যেই এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন বা সার্টিফিকেট চাচ্ছে সেটা আপনার আছে, আপনি রিলেভেন্সি দেখে আপনি অ্যাপ্লাই করলেন, আপনার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন এবং সিভি দেখে কোম্পানি ইমপ্রেস হয়ে গেল, আপনাকে শর্টলিস্টেড করলো, ফোন দিল, ইন্টারভিউ নিল, এরপরে জব অফার করলো। তারপরে সেই অফার পেয়ে আপনি নিউজিল্যান্ডের কোনো লয়ার ইউজ করে অথবা কোম্পানির লয়ার ইউজ করে আপনি প্রসেসটা কমপ্লিট করে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসা নিয়ে চলে আসলেন। তো এটা হচ্ছে জেনুইন। এখন প্রশ্ন হচ্ছে যারা এই সার্ভিস সেল করেন তারা কিন্তু জেনুইন প্রসেস কোনোভাবেই সুযোগ পাবেন না, কারণ জেনুইন প্রসেসটা সব মানে আউটে। সেটা হচ্ছে যে ওনারা টাকা নিয়ে জব কিনে, কোনো ফেক জব হোক অথবা কোনো আনরিলায়েবল জব হোক, সেগুলো নিয়ে ওই জবকে কেন্দ্র করে ভিসার অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে আসবেন। প্রশ্ন হচ্ছে
জেনুইন ভিসা নিয়ে আসার পরেও তার রিস্ক আছে কিনা? উত্তর হচ্ছে যে আসলে নিউজিল্যান্ডের ল অনুযায়ী এটা খুবই ঝুঁকিপূর্ণ, খুবই রিস্ক। এই জন্য যে আপনি যখন আসবেন, যে কোম্পানিকে আপনি টাকা দিয়েছেন জবের জন্য, সেই কোম্পানিতে আপনার বেতন দিতে পারবে না। বেতন দিতে না পারলে আপনার তো ইনকাম ট্যাক্স আপনি দিতে পারবেন না, তো গভর্নমেন্টের কাছে তো অটোমেটিকলি আপনার রিপোর্ট চলে যাবে। সেকেন্ডলি আপনি তো সার্ভাইভ করতে হবে, থাকা খাওয়ার খরচ তো আপনাকে জোগাতে হবে। তখন আপনি বাধ্য হয়েই কোনো ক্যাশ বা জব করার জন্য চেষ্টা করবেন, যেটা ইমিগ্রেশন ল অনুযায়ী অবৈধ, ইমিগ্রেশন অফেন্স। সেটা যখন আপনি করবেন তখন ইউজুয়ালি ইমিগ্রেশন আপনাকে ফাইন্ড আউট করে আপনাকে ভিসা ক্যান্সেল করে, আপনার ভিসাটা ক্যান্সেল করে আপনাকে ডিপোর্ট করে পাঠিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে তো আপনি কোনো অপরাধ করেননি, আপনি জেনুইনলি টাকা দিয়ে নিউজিল্যান্ডে আসছেন জব করার জন্য। যে কোম্পানি আপনি আসছেন তারা বেতন দিতে পারে না, সেটা তাদের সমস্যা, আপনাকে। কিন্তু ইমিগ্রেশন ল অনুযায়ী এখানে আপনি দুইটি ক্রাইম করে ফেলছেন অলরেডি। এক নম্বর হচ্ছে আপনি জেনে শুনে ইমিগ্রেশনের সাথে প্রতারণা করলেন, কারণ আপনি জানেন যে এটা আপনি কিনে এই জবটা পেয়েছেন, এটা জেনুইন জব ছিল না, আপনি নিজে জানেন, জানার পর ইমিগ্রেশনের সাথে প্রতারণা করলেন। সেকেন্ডলি আপনি টাকা দিয়ে ইমিগ্রেশনের সিস্টেমটাকে এক্সপ্লয়েট করে ওই লটাকে আপনি অ্যাবিউজ করলেন। এই জন্য এই মামলার 1 নম্বর আসামি হবেন আপনি। 2 নম্বর হয়তো আপনার এমপ্লয়ার অথবা এজেন্সি, সেদিকে আমি যাচ্ছি না। তো এই জন্যই এই ধরনের ভিসা সার্ভিস নিয়ে যারা টাকা দিয়ে নিউজিল্যান্ডে আসবেন তাদের ইমিগ্রেশনের ফিউচার খুবই ঝুঁকিপূর্ণ। আমরা রেকমেন্ড করবো এটা করবেন না। দ্বিতীয়ত, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ বসে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ল রিলেটেড কোনো অ্যাডভাইস দেয় এবং সেই ব্যক্তি যদি লাইসেন্স প্রাপ্ত না হয় ইমিগ্রেশন অ্যাডভাইজার হিসেবে, অথবা সেই ব্যক্তি যদি প্র্যাকটিসিং ব্যারিস্টার বা সলিসিটার না হন, সেক্ষেত্রে আপনি যদি তার সার্ভিস গ্রহণ করে নিউজিল্যান্ডে আসেন, শুধুমাত্র এই গ্রাউন্ডেই আপনার ভিসা ক্যান্সেল হতে পারে যে আপনি একজন অলাইসেন্স প্রাপ্ত ব্যক্তির থেকে সাহায্য নিয়ে, অ্যাডভাইস নিয়ে নিউজিল্যান্ডে এসেছেন। তো এটা কিন্তু ভিসা ক্যান্সেলের একটা গুরুত্বপূর্ণ গ্রাউন্ড। এখন এটাও আপনি যখন এই কোম্পানিগুলোর মাধ্যমে আসবেন, আগে দেখে নেবেন যে এরা কোনো ল ফার্ম কিনা, নিউজিল্যান্ডের রেজিস্টার্ড কোনো ল ফার্ম কিনা, অথবা এই নিউজিল্যান্ডের রেজিস্টার্ড কোনো ইমিগ্রেশন অ্যাডভাইজার কিনা। যদি না হয় তাহলে এগুলোকে অ্যাভয়েড করবেন, কারণ এগুলোর মাধ্যমে প্রতারণার সম্ভাবনা আছে 99%। এখন আপনার কোশ্চেন হতে পারে, তাহলে আচ্ছা এটা তো বাংলাদেশের বসে আমি সম্ভব না, আমি তাহলে নিউজিল্যান্ডের ওয়ার্ক ভিসার যে স্বপ্ন আমি দেখছি, সেখানে যে ক্যারিয়ার গঠন করার স্বপ্ন দেখছি, কাজ করব, এই স্বপ্ন কি কখনো বাস্তবায়ন হবে না? এটার জেনুইন তরিকা কি? এটার জেনুইন উত্তর হচ্ছে যে আপনি নিজেকে প্রস্তুত করেছেন কিনা নিউজিল্যান্ডের লেবার মার্কেটের জন্য। নিউজিল্যান্ডে আসলে এরা কোন লেবারগুলোর শর্টেজ, কোন ওয়ার্কগুলোর শর্টেজ, কোন প্রফেশনগুলোর শর্টেজ, সেটা তো জীবনমুখী যেই প্রফেশনগুলোর শর্টেজ সেগুলো হচ্ছে মেজরিটি আমাদের বাংলাদেশের বাইরা সিঙ্গাপুরে কিছু বছর, 5 বছর 10 বছর জব করে তারপরে সেখান থেকে এখানে আসেন। এটা দেখবেন, এখানে যদি কখনো আসেন দেখবেন যে নিউজিল্যান্ডের অ্যাটলিস্ট 98% বাইরা সিঙ্গাপুর থেকে এখানে আসেন, মানে এই জীবনমুখী কাজগুলো করার জন্য। আপনি কি নিউজিল্যান্ডকে যদি আপনি ড্রিম মানে কান্ট্রি হিসাবে মনে করেন, তা আপনি নিউজিল্যান্ডের লেবার মার্কেটের জন্য আপনি রেডি কিনা? আপনি কি ওয়েল্ডার অথবা ফেব্রিকেটার, কার্পেন্টার অথবা এক্সকেভেটর অপারেটর অথবা পেইন্টার, অথবা আপনার কি টাইলিং অথবা রুপার, স্টিল ফিক্সার, এই ধরনের জীবনমুখী কাজগুলোর সাথে অভিজ্ঞতা আছে কিনা? যদি না থাকে তাহলে আপনি নিউজিল্যান্ডের লেবার মার্কেটের জন্য রেডি না। আর যদি অন্য যে প্রসেস আছে এডুকেশন, সেদিকে আমি যাচ্ছি না, সেটা নেবেন না। তো আগে নিজেকে প্রস্তুত করুন, এরপরে জেনুইনলি ট্রাই করুন। নিউজিল্যান্ডে ইনশাআল্লাহ আপনি হাজার হাজার বাইরে আছেন, তাদের মতো আপনি আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ কারো কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো যে ভাইরা স্ক্রিনশট শেয়ার করছেন, আশা করি ইনশাআল্লাহ তারা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই বোন উপকৃত হয়ে থাকেন, তাদের সেই উপকারের সবটুকু তিনি পাবেন। আর আপনারা যদি মনে করেন এটা বেনিফিশিয়াল, আপনারা এই নলেজটা, আমার ভিডিও শেয়ার করতে হবে সেটা আমি বলছি না, আপনি এই নলেজটা শেয়ার করে অন্য ভাইকে প্রতারণার হাত থেকে বাঁচান। আজকে এই পর্যন্তই। অন্য একদিন অন্য টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, তাহলে আমাদের বিশিষ্ট আইনজীবী মাসুদ ভাইয়ের ভিডিও দেখে আপনারা অলরেডি কিন্তু বুঝে ফেলেছেন যে পুরো ব্যাপারটা। আমি ওই ব্যাপারে আর এক্সপ্লেন করতে চাই না। আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে কোনো লেবার বা কোনো ওয়ার্ক পারমিট দিয়ে, যেমন যেগুলো আপনি
আমি আরও কিছু প্রমাণ দিব, লাস্টে কিছু অংশ অ্যাড করে দিব। যেমন একটা ছেলে যে আমার সাথে যোগাযোগ করছে, উনি হচ্ছে বাংলাদেশে একটা হোটেলে, আবাসিক হোটেলে, মোটামুটি মানের বা ভালো মানেরই আবাসিক হোটেলে চাকরি করে, ওনাকে হাউসকিপার ভিসায় নিয়ে আসবে। ওই দালাল চক্র ওনাকে ওয়ার্ক পারমিট ধরায় দিছে। আরেকটা ছেলে তার ওয়ার্ক পারমিট দেখাইছে, সে হচ্ছে এইখানে একটা আমাদের সিবিডিতে, অকল্যান্ড সিবিডিতে একটা রেস্টুরেন্ট আছে, কি তান্দুর যেন, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। তো সে ওই রেস্টুরেন্টে রান্না করার ভিসায় আসবে, শেফের ভিসায়। আরেকটা ছেলে আসছে, তাকে দেখাইছে যে সে আসবে এখানে রং মিস্ত্রি হিসেবে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে নিউজিল্যান্ডে যে কতজন বাংলাদেশি থাকেন, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ওনারা আসলে ওই যে ওয়ার্ক পারমিট নিয়েই আসছেন। স্টুডেন্ট ভিসায় তো আগে খুব বেশি লোক আসতো না, বা ইনভেস্টর ভিসায়ও খুব বেশি লোক আসতো না। সো ক্যাটাগরিটা মেইনলি ছিল ওয়ার্ক পারমিটেরই। কিন্তু তারা কিভাবে আসছেন, ওই এই যে চক্রটা, ওনারা ওইটা এক্সাম্পল দেয় যে নিউজিল্যান্ডে বাংলাদেশিরা যারা আছেন ম্যাক্সিমামই হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে গেছেন। কথা সত্যি, ব্যাপারটা কিন্তু সত্যি যে ম্যাক্সিমাম বাংলাদেশি যারা এখানে বসবাস করেন দীর্ঘদিন থেকে, তারা কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন। কিন্তু তারা কোথা থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন? তারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে আসেন নাই। তারা ম্যাক্সিমাম লোক সিঙ্গাপুরে ওয়ার্ক ভিসায় গেছেন, সিঙ্গাপুরে 2-4 বছর কাজ করার পরে এইখানে আসছেন, বা কেউ মালয়েশিয়া থেকে আসছেন, কেউ মিডল ইস্ট থেকে আসছেন, কেউ জাপান থেকে আসছেন। সো মোটা দাগে যেটা বলতে চাই ওটা হচ্ছে নিউজিল্যান্ড ডিরেক্টলি বাংলাদেশ থেকে লেবার নেয় না, বা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে লোক রিক্রুট করে না। কেন করে না? কাজ কিন্তু সবাই জানে। বাংলাদেশে যে ভাইটা আছেন, উনি যে কম কাজ পারেন তা না, বা উনি ওই যে যদি রং মিস্ত্রি হয়, বা যদি হোটেলের কি ইয়া থাকে যে শেফ, অথবা যিনি হোটেলে বিভিন্ন চাকরি করেন, বা এখানে কার্পেন্টিং করেন, বা যা 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 আছেন, এই কাজগুলো কিন্তু বাংলাদেশি ভাই বোনরা, বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি ভাইরা অনেক ভালো জানেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনার তো শুধু ওই কাজ জানলে হবে না, আপনার আরও অনেক কিছু আনুষঙ্গিক জানতে হয়, যেগুলো আমরা বাংলাদেশে ওইভাবে ট্রেন আপ হই না। সেই কারণে শুধুমাত্র নিউজিল্যান্ড না, উন্নত বিশ্ব আসলে ডিরেক্টলি ওই জন্যই ওই লোকগুলোকে রিক্রুট করেন না। রিক্রুট করেন কোথা থেকে? ওই যে সিঙ্গাপুরে আছেন যে ভাই, ওই ভাই কিন্তু আপনি উন্নত কালচারের সাথে, বা ওদের কাস্টমসের সাথে, বা আপনি সেফটি রিলেটেড যে ব্যাপার থাকে, বা আপনার কালচারাল যে ব্যাপারগুলো থাকে, এভরিথিংয়ের সাথে আপনি গ্রো আপ হয়ে যান, রেডি হন। তো সেই রেডি প্রোডাক্টটা এরা নিয়ে আসে। এরা মেইনলি এমন প্রোডাক্ট নিয়ে আসবে না যে নিয়ে আইসা তাকে ট্রেনিং দিবে, ওইটা ওদের টাইম নেই। বিকজ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় তো মূল্যবান। সো ওনারা রিক্রুট করেন অ্যাকচুয়ালি ওই সিঙ্গাপুর বা এইরকম উন্নত কোথাও থেকে, দুবাই বা এরকম থেকে। সো বাংলাদেশি যে এক্সাম্পল দেয়, যে বাংলাদেশি অনেক ভাইরা আছে, স্পেশালি নিউজিল্যান্ডের অধিবাসী যারা ওয়ার্ক ভিসায় গেছেন, কিন্তু তারা ডাইরেক্টলি বাংলাদেশ থেকে আসেন নাই। আপনি কথা বলে দেখতে পারেন। তো যাই হোক, বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা হয় না বললেই চলে। তারপরেও যদি 100-এ আমি ধরে নিলাম 1-2 জনেরটা হয়। কিভাবে হয়? তাদের হয়তো বা এখানে কেউ আছেন যিনি কোম্পানির সাথে ওইভাবে রেডি করে হয়তো বা দিয়ে দিচ্ছেন। ওই 1-2 জনকে এক্সাম্পল দেখায় আরো 99% মানুষের সাথে প্রতারণা করা হয়। তো এখন আমার কথা হচ্ছে, আপনি কিভাবে প্রতারিত হবেন না? প্রথম কথাই হবে আপনার যে আমি কোনো টাকা পয়সা দেব না। তো টাকা পয়সা না দিয়া যদি আপনি তাদের সাথে কাজ স্টার্ট করেন, তখনই দেখবেন তাদের ফেস অন্যরকম হয়ে যাবে। কজ তারা প্রথমে আপনাকে একটা সাইনিং মানি, একটা অফার লেটার ইস্যুর জন্য বা এই সেই বলে টলে আপনার কাছে 20,000, 50,000, 1 লাখ নিয়ে গেল, মানে আপনাকে কিন্তু তার ট্র্যাপে ফেলে দিল। প্রথমেই আপনি তার কাছে ধরা খেয়ে গেলেন। সো এই 50,000 বা 1 লাখ, এটা সে আবার আপনাকে বলতে পারে নন রিফান্ডেবল টার্ম, এই ধরনের একটা কথা বলতে পারে। সো আপনি ওই নন রিফান্ডেবলও যাবেন না। আপনি বলবেন যে ভাই আমি টাকা দিব, আপনি আমার জন্য কি ওয়ার্ক পারমিট ইস্যু করবেন বা কি ইয়া করবেন, ওইগুলা নিয়ে আসেন। তো যখন নিয়ে আসবে তখন আপনি ওইখানে কিন্তু কোম্পানির নাম থাকবে, আপনার ডেজিগনেশন থাকবে, অ্যাড্রেস থাকবে। এখন
রিসেন্টলি যেগুলো দেখলাম ওনারা কোম্পানির নাম ঠিক রাখে কিন্তু অ্যাড্রেস ভুল দেয়, যেহেতু বাংলাদেশ থেকে অনেকে ওগুলা বুঝে না বা চিন্তা করতে পারে না। হ্যাঁ, ওরা মনে করে যে ট্রাস্ট করে তো, যে আমি এই এজেন্সিকে ট্রাস্ট করছি, উনি আমার ক্ষতি করবেন না। কিন্তু ওরা কি করে, আমরা একটা এক্সাম্পল পাইছি, একটা হোটেলের ঠিকানা দিচ্ছে, সে আসবে এইখানে হাউসকিপিং করার জন্য, ওই যার এক্সাম্পল বললাম। তো ওনাকে একটা হোটেলের ঠিকানা দিছেন, ওই ঠিকানাটা ভুল, হোটেলের নাম ঠিক আছে, ঠিকানা ভুল, আর হোটেলের ছবি দিছেন। এখন ওই ব্যক্তি ওই হোটেল খুঁজে পাচ্ছেন না। এখন আমার কথা হচ্ছে, আপনি নিউজিল্যান্ডে আসবেন বা আপনি লন্ডনে যাবেন, আপনি আমেরিকায় যাবেন, হ্যাঁ, কানাডায় যাবেন ওয়ার্ক পারমিটে, কিন্তু আপনি একটা হোটেলের নাম জানার পরে সেই হোটেলের ঠিকানা খুঁজে বাইর করতে পারেন না, তাহলে আপনি নিউজিল্যান্ডে গিয়ে কি করবেন? হ্যাঁ, আপনি তো সারাদিন ফেসবুক চালাইতে পারেন, আপনি সারাদিন ইউটিউব দেখতেছেন, কিন্তু একটা ঠিকানা খুঁজে বাইর করতে পারেন না। এতটা বোকা আপনি কেন? সো আপনার যেটা করতে হবে, আপনাকে এজেন্সি যখন আপনাকে একটা হোটেলের বা যে কোনো প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিল, সেই অ্যাড্রেস আপনি গুগল করবেন। গুগল করলে আপনি ওই অ্যাড্রেস পেয়ে যাবেন। এখন তো অনেক এআই টুলস বের হয়েছে, চ্যাটজিপিটি আছে, ডিপসিক আছে, গ্রোক আছে, গুগল তো আগে থেকেই ছিল। হ্যাঁ, সো আপনি গুগল করবেন বা যে কোনো এআই টুলসের হেল্প নিয়ে ওটা বের করবেন। বের করে তাদের কাস্টমার সার্ভিসের নাম্বার দেয়া থাকে বা ওদের কন্ট্রাক্ট নাম্বার দেয়া থাকে, সেই কন্ট্রাক্টে যে পার্সনটা ইংলিশ বলতে পারে আপনার রিলেটিভের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তাকে দিয়ে ফোন করাবেন। ফোন করে বলবেন যে আপনাদের এখান থেকে তো আমাকে এই ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে, সো আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। এখন ব্যাপারটা হচ্ছে, টেলিফোন করলে হয়তো বা টেলিফোন যে ধরে রিসেপশনিস্ট বা কাস্টমার কেয়ারের, ওনারা হয়তো বা খুব বেশি তথ্য আপনাকে দিতে পারবেন না। যদি না দিতে পারে, তখন তো আপনি বলতে পারবেন যে তাহলে যে অথেন্টিক পার্সন আছে যার সাথে যোগাযোগ করলে আমি তথ্য পাইতে পারি, তার ইমেল অ্যাড্রেসটা দেন। অথবা আপনি ওদের ওয়েবসাইটে গেলেই, প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার এই ইমেল অ্যাড্রেস থাকে, প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে। ওই ইমেলে আপনার ডকুমেন্টসটা আপলোড করে বিস্তারিত লিখে আপনি মেল করে দিবেন। তখন দেখবেন ওনারা কিন্তু ইয়েস নো ভেরি গুড একটা অ্যান্সার দিবেন। যদি প্রতারিত হন, এত কথা হয়তো বা বলবে না, তাদের অত টাইম নাই, কিন্তু বলবে যে সরি, এটা আমরা ইস্যু করি নাই। ওইটাও বলতে পারে। না বললে বলতে পারে যে আমাদের এইচআর এর সাথে যোগাযোগ করেন, অথবা আমাদের যেখানে যোগাযোগ করার একটা গাইডলাইন হয়তো বা দিবেন। তখন আপনি আবার ওই মেল দিবেন, ওইখানে ফিরতি ইমেল দিলে তখন কি হবে, আপনার একটা প্রপার একটা ডকুমেন্টেশন থাকবে, যেটা প্রুফ হিসাবে আপনি ওই বাটপারকে দিতে পারবেন যে দেখো, তুমি যে আমাকে ওয়ার্ক পারমিট ইস্যু করলা, এই যে ওয়ার্ক পারমিটের নমুনা, মানে এটা আমি কেন প্রতারিত হইলাম বা আমি কেন টাকা দিব তোমাকে। সে তো আপনাকে টাকার জন্য ফোর্স করবে। মেইনলি আপনি যোগাযোগ করার পরে দেখবেন যে 1 সপ্তাহের মধ্যেই আপনার জন্য ওয়ার্ক পারমিট চলে আসছে। ভাই, ব্যাপারগুলো এত তো সহজ না। তাহলে তো সবাই নিউজিল্যান্ডে চলে আসতো বা সবাই লন্ডনে চলে যেত ওয়ার্ক পারমিট নিয়ে। সবাই তো রান্না করতে পারেন, তাই না? সে ভিসায় চলে যেত। আচ্ছা, সো এইটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে, আপনি ওই যে ওয়ার্ক পারমিট দিল, ওনারা কিন্তু এখনো অনেকগুলা ব্যাপার জানেন না, তো অনেক ভুলভাল লেখেন। হ্যাঁ, সো ওই ওয়ার্ক পারমিট যেটা আপনাকে ইস্যু করবে, ওইটা আপনি করবেন। আমাদের ওই যে নিউজিল্যান্ডে বিভিন্ন গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপগুলো, স্পেশালি যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা ফেসবুকে অভ্যস্ত, অন্য প্ল্যাটফর্মে খুব বেশি অভ্যস্ত না। সো বাংলাদেশি যে ফেসবুক গ্রুপগুলো আছে, সবগুলোতে আপনি পোস্ট করবেন। প্রয়োজনে যদি পোস্ট করার পরে ওটা পাবলিশ না করে, যিনি থাকেন, অ্যাডমিন থাকেন, ওনাকে ব্যক্তিগতভাবেও একটা মেসেজ দিবেন যে ভাই, আমি এটা পোস্ট করতে চাইলাম, হ্যাঁ, আপনি কাইন্ডলি এটা একটু পাবলিশ করে দেন। তো পাবলিশ করে দেওয়ার পরে যারা এইখানে আছেন, ভাই বোন যারা আছেন, তারা তো চাইবে যে আমার বাংলাদেশি ভাইটা যেন বিপদে না পড়ুক, তখন তারা আপনাকে হেল্প করবে, অথবা আপনাকে একটা গাইডলাইন দিবে আশা করি। আর যদি অন্য কোথাও পাবলিশ নাও হয়, আমি ব্যক্তিগতভাবে একটা গ্রুপ চালাই, আমি ওই গ্রুপটাও এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিব, আপনি ওইখানে পোস্ট করে দিবেন, আমি ইনশাল্লাহ পাবলিশ করে দিব। কজ আমি যেহেতু চাই আপনার ক্ষতি না হোক, সো আমি ওটা পাবলিশ করে দিব। আর আরেকটা যেটা, কাউকে পার্সোনালি এই বিদেশে যারা থাকেন, তাদের তো আসলে টাইমিংয়ের একটা বড় ব্যাপার হয়ে যায় কি, বাংলাদেশ আর নিউজিল্যান্ডে 6 ঘন্টার টাইম ডিফারেন্স, আবার এক সময় 7 ঘন্টা হয় যখন টাইম চেঞ্জ হয়।
সো আপনি যখন ঘুমান ওই ব্যক্তিটা তখন কাজ করে বা করে ব্যস্ত থাকে, আবার উনি যখন ফ্রি থাকে তখন আপনি ঘুমান, হ্যাঁ, বাংলাদেশে। সো আবার প্রত্যেকের সংসার থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তার পার্সোনাল প্রেশার থাকে। সো আপনার সাথে অত গল্প করার তো কারো টাইম নেই। আপনি যেটা করবেন ওই গ্রুপগুলোতে দিবেন, তখন সে তার যে ব্যক্তি অ্যান্সার দিতে ইচ্ছুক সে তার টাইম মতো আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। এবং আমি পার্সোনালি প্রমিস করলাম যে যদি আপনি ওইখানে পোস্ট করে দেন, আমি আর কিছু না পারি, আপনি যে কোম্পানিতে ইস্যু করবে আপনার ওয়ার্ক অর্ডারটা, আমি ওই কোম্পানির ডিটেল নিয়ে আপনাকে পার্সোনালি দিয়ে দিব। তখন আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারিত। আর আরও একটা ব্যাপার বলি, নিউজিল্যান্ডেই এখন জব ক্রাইসিস চলতেছে, মোর দেন 6% মানুষের চাকরি নাই, হ্যাঁ। তো আপনি নর্মালি চিন্তা করেন যে আপনাকে কেন বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা দিয়ে নিয়ে আসবে, 3 মাস 4 মাস 6 মাস পরে আপনি আসবেন, বা আপনাকে এম্বাসি ফেস করার পরে ভিসা দিবে কি দিবে না, সেই নিশ্চয়তা নাই। তো যার দরকার ওয়ার্কফোর্স দরকার, সেই কোম্পানি বা সেই ব্যক্তি কেন আপনার জন্য 6 মাস অপেক্ষা করবে? এটা তো সাধারণ চিন্তা। আমার কোম্পানিতে আজকে লোক লাগবে বা আমার ম্যান পাওয়ার লাগবে, সো আমি তো ইমিডিয়েট তাকে নিয়ে নিব, রিক্রুট করব, যেন আমার কোম্পানি স্মুথলি চলে, আমার ব্যবসা পারফেক্টলি চলে। নাকি আমি আরেকজনকে চিন্তা করব যে সে বাংলাদেশে একটা ব্যক্তি একটা এজেন্সির কাছে যাবে, 20 লাখ টাকা কন্ট্রাক্ট করবে, তারপরে এম্বাসি ফেস করবে, সে আসবে, তখন আমার এই ব্যবসা চালু হবে। এইরকম তো হয় না, তাই না? ব্যবসায়ীরা অত না। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন, প্রতারিত হবেন না, হ্যাঁ। আর অবশ্যই বিদেশে যাবেন, নিউজিল্যান্ডেও আসবেন, তাহলে প্রথমে আপনাকে ওই মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা জাপান ওই সেক্টরগুলো হয়ে তারপরে ট্রেন আপ হয়েই আসতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মানে যদি কোনো নিউজিল্যান্ডের কোম্পানি আপনাকে রিক্রুট করে, সে কিন্তু আপনার কাছ থেকে 1 পয়সাও নিবে না, 1 পয়সাও নিবে না। সে আপনাকে রিক্রুট করলে এমনিতেই আপনাকে জব অফার দিবে, সেই জব অফার নিয়ে আপনি চলে আসবেন। সো 1 পয়সাও তারা নিবে না। এখানে কোনো ধান্দাবাজি নেই বা কোনো নেই, প্রতারণার কোনো সুযোগ নেই যে আপনাকে ওই যে 20 লাখ টাকা দিবেন, আপনি কেন দিবেন 20 লাখ টাকা? 10 লাখ টাকা দিবেন, কেন দিবেন 10 লাখ টাকা? আর আপনি কি জানেন, এই 20 লাখ টাকা হইলে আপনি বাংলাদেশে একটা বিজনেস স্টার্ট করতে পারেন, গ্রামে বা আপনার এলাকায় ছোট করে, সেটা ছোট হোক। আপনি কেউ একদিনে বড় হয় না, ছোট থেকেই বড় হয়। আর আপনি 20 লাখ টাকা প্রতারককে দিয়ে নিঃস্ব হবেন, আর লাইফে তো কোনোদিন এই 20 লাখ টাকা ইনকাম করতে পারবেন না। সো বি কেয়ারফুল।